সবাইকে আরও একবার আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এসএনটি বাস টার্মিনাস, যা শিলিগুড়িতে রয়েছে, সেখান থেকে ওখরে অর্থাৎ সিকিমের একটি ছোট্ট গ্রামে আমার ড্রাইভ করে যাওয়ার গল্প নিয়ে। এই ব্লগে আপনাদেরকে এসএনটি বাস টার্মিনাস থেকে বাংলা সিকিমের বর্ডার অবধি রাস্তাটা কেমন তাই দেখাবো। সারাক্ষণই ড্যাশ ক্যামের ফুটেজ দেখবেন এবং রাস্তা আমাদের সঙ্গে সঙ্গেই যেন উপভোগ করতে করতে যাবেন। চলুন আপনাদের সঙ্গে গল্পের ছলে বেরিয়ে পড়ি শিলিগুড়ি থেকে পাহাড়ের উদ্দেশ্যে। যদিও আমরা এসেছিলাম ফ্যামিলি সমেত, আমার সঙ্গে আরও দুজন যাদের যাওয়ার কথা ছিল এই ট্রেকে, তারা একটু লেট করার জন্য আমিও আর খুব সকাল সকাল শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে বেরোতে পারিনি। আমরা যখন এসএনটি বাস টার্মিনাস থেকে বেরোচ্ছি তখন কিন্তু শিলিগুড়িতে ভিড় খুব একটা খারাপ ছিল না। আমরাও অল্প একটু গলির সাহায্য নিয়ে মেন রোডের জ্যাম অ্যাভয়েড করে বেরিয়ে চলে যাচ্ছিলাম। মাঝে আবার একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম একটু খাওয়ার জন্যে। সেবকের রাস্তার দিকে একটা বড়সড় উড়াল পুল হচ্ছে, দেখে বেশ ভালো লাগলো। উড়াল পুলটা শেষ হলে পরে বেশ সহজেই ওই রাস্তাতে চলে যাওয়া যাবে কোনো রকম কোনো যানজট ছাড়া। এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু ড্রাইভিংয়ের টিপ দেওয়ার। যেহেতু আমি এর আগে বেশ কয়েকবারই লং ড্রাইভে গেছি, তাই কিছু এক্সপিরিয়েন্স আমার হয়েছে যা আপনাদের সঙ্গে শেয়ার করলে আশা করি আপনাদের সুবিধা হবে। আর এইবার পাহাড়ে ড্রাইভ করার পরে যতটুকু অভিজ্ঞতা চেষ্টা করব পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই ফ্লাইওভারের নিচেই আবার আমাদেরকে হঠাৎ করে ধরে ফেলল পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার এসে আমাদের সাথে কথাবার্তা বলল একটুখানি সাইড করাতে। তা গাড়ি সাইড করালাম। তারপরে একজন এসআই গোছের ভদ্রলোক আমাকে এসে জিজ্ঞাসা করলেন, সমস্ত পেপারপত্র ঠিক আছে? আমিও অদ্ভুতভাবে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, এত দূর অবধি ড্রাইভ করে এসেছি, পেপারপত্র কি ঠিক না রেখে আসা উচিত? তখন জিজ্ঞাসা করলেন যে আপনারই গাড়ি? আমি বললাম হ্যাঁ আমারই গাড়ি। তখন কিছু না দেখেই চলে যেতে বললেন। এমনকি সামনে পিছনে কাউকে আমার গাড়ির নাম্বারটা রেকর্ড করে সেখান থেকে দেখতেও দেখলাম না যে আমার সমস্ত পেপারপত্র ঠিক আছে কিনা। তো কেনই বা দাঁড় করালো আর কেনই বা জিজ্ঞাসা করলো বুঝে উঠতে পারলাম না। যাকে বেরিয়ে তো গেলাম। তা বেরিয়ে যাওয়ার পরে বৈকুণ্ঠপুর ফরেস্টের ভেতর দিয়ে চালাতে বেশ ভালোই লাগছিল। যদি কখনো জঙ্গল দিয়ে চালান তাহলে চেষ্টা করবেন যতটা কম হর্ন দেওয়া যায়। এখানে বন্যপ্রাণীর অত্যন্ত পরিমাণে অসুবিধা হয় যখন আমাদের গাড়িগুলো যায়। এমনি তো তাদের জায়গা দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যে আবার যদি তাদের জায়গাতে চিল্লাবিল্লি করি তাহলে কেমন লাগবে বলুন। তবে বলতেই হবে, নিরিবিলিতে যদি জঙ্গলের মধ্যে দিয়ে চালাতে চান তাহলে কিন্তু আবার এই ডুয়ার্স অঞ্চলে আপনি অতটা মজা পাবেন না। তার থেকে বরং কোনো সময় যদি বেলপাহাড়ির কাছে চলে আসেন তাহলে সুতান ফরেস্টের মধ্যে দিয়ে কিছু ট্রেল রয়েছে যেখান দিয়ে আপনি চালালে পরে একেবারে একাই চালাবেন। আবার আমি একবার নিজে ড্রাইভ করে ময়ূরঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভের মধ্যে দিয়ে চালাতে ঢুকে পড়েছিলাম একটা জঙ্গলের রাস্তার ভেতর দিয়ে। সেখানে গাড়ি যত জঙ্গলের ভেতরে ঢোকাচ্ছিলাম তত আস্তে আস্তে গাছগুলো আমার আরও কাছে চলে আসছিল আর ততই গা ছমছমটা বেশি করছিল। এই ধরনের অনুভূতি কিন্তু আপনি ডুয়ার্সের দিকে পাবেন না, কারণ জঙ্গলগুলো অনেক বেশি সুরক্ষিত। সেই জায়গায় আপনি যদি সাউথ বেঙ্গলের দিকের এই জঙ্গলগুলিতে গাড়ি চালান তাহলে কিন্তু এরকম অনেক রাস্তা দেখতে পাবেন যেখান দিয়ে গাড়ি আপনি অনায়াসে ঢুকিয়ে দিতে পারবেন এবং আপনাকে বলার মতনও কেউ তেমন থাকবে না। উহা কি গরুই আছে? কি চালাচ্ছে না? আশিতে গাড়ি যাবে, ইহাদেরকে দিয়া নীল চাষ করা হোক। আর পিছনে একটা ইনোভা ক্রিস্টা আছে, জানো বাবা?
ও বেটা একদম সেম ইয়েতে চালাচ্ছে, সেম আমার সঙ্গে সেম দূরত্ব রেখে চালাচ্ছে। এইটা আমার ছেলের প্রথমবার পাহাড়ে যাওয়া। আমার ছেলের যখন সম্ভাবনা দেখা দিয়েছিল তখন আমরা দুজনে মিলে সান্দাকফু ট্রেক করেছিলাম। ও নিজের চোখে দেখে না থাকলেও তৈরি হয়েছে একেবারে পাহাড়ি ছেলে। শীতে ওর কোনো কষ্ট নেই, এদিকে গরম ও একেবারেই সহ্য করতে পারে না। 1 বছর বয়সে এই হলো তার অবস্থা, তাহলেই বুঝে দেখেন কীরকম ব্যাপার। আপনারা এখন যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন সেটি শিলিগুড়ি থেকে ডুয়ার্সের দিকে যাওয়ার লাইন। ঠিক বাঁ হাতেই রয়েছে সেবকের স্টেশনটি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেবকেশ্বরী মন্দির ক্রস করছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা করোনেশন ব্রিজ ক্রস করছি। আমাদের ডান দিক দিয়ে করোনেশন ব্রিজ বেরিয়ে গেল। এই ব্রিজ দিয়ে সোজা চলে গেলে পরে আপনারা ডুয়ার্সের ওদলাবাড়ি, মানবাজার এই জায়গাগুলিতে পৌঁছবেন। জলদাপাড়া হয়ে এদিক দিয়েই আলিপুরদুয়ারও যাওয়া যায়। বাবা আর মাকে নিয়ে আমার জ্ঞানত অবস্থায় এর আগে কখনো আমি নর্থ বেঙ্গলের পাহাড়ে আসিনি। অন্য অনেক পাহাড়ে গেছি, হিমালয়তেও ঘুরেছি। বাবা যখন সিমলাতে ছিল সেই সময়তে প্রচুরবার সিমলা গেছি। এছাড়াও আরও অনেক জায়গা ঘুরে বেরিয়েছি, যেমন কুলু, মানালি, সাংলা, কিন্নর, ছিটকুল। আমি নিজে প্রচুর পরিমাণে ট্রেক করেছি, কিন্তু কখনো ফ্যামিলি নিয়ে নর্থ বেঙ্গলে আমার আসা হয়নি। হয়তো শুনে অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। যদিও সঞ্চিতাকে নিয়ে আমি এর আগে একবার ট্রেক করতে এই দিকে এসছিলাম, কিন্তু ফ্যামিলির সঙ্গে কখনো এরকমভাবে ড্রাইভ করে আমার আসা হয়নি। ডুয়ার্স থেকে সেই পালিয়ে গেছি, পাহাড়ে আর উঠিনি। বিগত 5 বছর ধরে আমি গাড়ি চালাচ্ছি। প্রথম 3টে বছর একটা মারুতি 800 নিয়ে একটু হাত পাকিয়েছি এবং সেই গাড়ি নিয়েই একবার ডুয়ার্সও ঘুরে এসেছি। তারপরে যখন একটুখানি সাহস হলো তখন একটা আর্টিকা কিনে বিগত 2 বছর ধরে এই আর্টিকা গাড়িটিই চালাচ্ছি। এর আগে আমি সাউথ খাসি হিলস ড্রাইভ করে গেছি, অর্থাৎ মেঘালয়ের ওপর দিয়ে শিলচরের কাছাকাছি হাইলাকান্দি বলে একটি জায়গা অবধি। এছাড়াও সড়ক পথে হায়দ্রাবাদ এবং তারপরে সেখান থেকে ঔরঙ্গাবাদ হয়ে সার্কুলার ট্রিপ করে বাড়ি ফিরেছি। গোটা 4 নর্থ বেঙ্গল ট্রিপ, একটা 4000 কিলোমিটারের হায়দ্রাবাদ ঔরঙ্গাবাদ ট্রিপ, আর একটা 2500 কিলোমিটারের মতো শিলচর ট্রিপ। এছাড়া অজস্র সাউথ বেঙ্গলের লং ড্রাইভ আমার এক্সপিরিয়েন্সের মধ্যে রয়েছে। কিন্তু এতদিন এই এক্সপিরিয়েন্সের মধ্যে যেটা ছিল না তা হলো একটা হিমালয়ের ওপরে ড্রাইভ করা। পাহাড় বলতে সাউথ খাসি হিলস যদিও আমি গেছি, তবুও হিমালয় আমাকে সবসময় টেনেছে। আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা জানেন যে আমি প্রচুর পরিমাণে ট্রেক করাতে নিয়ে যাই। ট্রেকিংয়ের সূত্রে অন্যের গাড়িতে করে অনেকবারই পাহাড়ে গেছি, কিন্তু নিজের গাড়ি নিয়ে কখনোই যাওয়া হয়নি। তাই এইবার পরিবারকে নিয়ে ঠিক করলাম একটা পাহাড়ের ট্রিপ করেই আসি। এই সূত্র ধরেই আবার একটা ছোট্ট টিম করে একটা ট্রেকও সেরে ফেললাম সেখানে গিয়ে। তা সেই সব গল্প নিয়ে আসবো পরের ব্লগগুলোতে। তাহলে আপনাদেরকে বলি আমার এইবারের ট্যুরের পরিকল্পনা। আমি ঠিক করেছিলাম শিলিগুড়ি থেকে গাড়ি চালিয়ে উঠে যাব ওখরে। ওখরেতে আমাকে থাকতে হবে সেই দিনটা। পরের দিন সেখান থেকে ট্রেক করে চলে যাব বার্সে। ওখরে থেকে বার্সের ট্রেক 5 কিলোমিটার মতো। যদিও ওখরে থেকে বার্সে যাওয়ার জন্য প্রথমে 10 কিলোমিটার ড্রাইভ করে হিলে যেতে হবে। হিলে থেকে বার্সে সেই 5 কিলোমিটার। বার্সে অত্যন্ত সুন্দর একটি জায়গা, রডোডেনড্রন গাছে ভর্তি। এখানে আপনি যদি মার্চ মাসের মাঝামাঝি আসেন তাহলে পুরোপুরি লাল একটা জঙ্গল দেখতে পাবেন। তা যাই হোক, বার্সেতে থেকে আবার নেমে চলে আসব পরের দিন ওখরে। ওখরে থেকে গাড়িতে করে নেমে চলে যাব আর তারপরে বেশ কিছু নর্থ বেঙ্গলের গ্রাম ঘুরব।
এইবার নর্থ বেঙ্গলের গ্রামগুলির মধ্যে আমার প্ল্যানের মধ্যে ছিল তাগদা, তিনচুলে, লামাহাটা, পেশক, এছাড়াও ছিল বড়াবাংলা, ছোটামাংলা, তারপরে সিটং, অহলদারা, লাটপাঞ্চার, আবার তারপরে গিয়ে ডাউহিল, চিমনি, দাওয়াই পানি, আর তার সাথে লেপচা জগৎ, মিন্টি গার্ডেন, রংভং, বুঙ্কুলু। শেষ পর্যন্ত এতগুলো জায়গার মধ্যে সবকটা আমার আর দেখা হয়নি, কারণ নেমে আসার সাথে সাথে আমার ছেলের একটু জ্বর চলে এসেছিল। সে যতদিন পাহাড়ের ওপরে ছিল ততদিন তার কোনো প্রবলেম হয়নি। যেই মুহূর্তে তাকে নামিয়ে আনলাম মংপুতে, গরমে ঘেমে টেমে গিয়ে একেবারে সে তার অবস্থা খারাপ নিজেই করে ফেললো এবং আমাকে তার পরের দিন ঘন্টা 15 মতো ড্রাইভ করে সেই মংপু থেকে ডাইরেক্ট ফিরতে হলো বাড়িতে। খানিকক্ষণ চালানোর পরে আমরা সেবকের কাছাকাছি চলে এলাম। সেবক ক্রস করার পরে একটু একটু রাস্তা কখনো উঠছিল কখনো নামছিল। পাহাড়ের বাঁক আমিও আমার মতো করে চালাচ্ছিলাম, চেষ্টা করছিলাম নিজের লেনটাই ধরে রাখতে, অন্য দিকের লেনে যাচ্ছিলাম না। সেটা আশা করি আমার এই ড্যাশ ক্যামের ফুটেজ দেখে আপনারা বুঝতে পারছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কালীঝোড়া বাজার পৌঁছেছি। কালীঝোড়াতে এসে আপনারা চাইলে ব্রেকফাস্ট করতে পারেন। এখানে অনেক হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে। যেই মুহূর্তে আমি পাহাড়ি রাস্তায় চালানো শুরু করেছি, সঙ্গে সঙ্গে আমার এসিও আমি বন্ধ করে দিয়েছি। সাধারণভাবে আমি কিন্তু এসি ছাড়া গাড়ি চালাই না। গাড়ির ভিতরে যেহেতু প্রচণ্ড পরিমাণে ধুলোবালি ঢোকে, আমরা যারা মাঝে মধ্যেই লং ড্রাইভে বেরোই আমরা জানি যে এই ধুলো ঢুকলে পরে কতটা অসুবিধা হয় এবং 14-15 ঘন্টার শেষে আমাদের শরীরের কি অবস্থা হয় এই ধুলোবালির জন্য। ক্লান্তি আপনার বেশি হবেই যদি আপনি জানলা খুলে গাড়ি চালান। কিন্তু পাহাড়ে ওঠার সময় আমি এসিটা প্রথমেই বন্ধ করে দিই, এতে আমার গাড়ি অনেক বেশি ভালো পারফর্ম করছিল। কিছু সমতল জায়গা ছাড়া বেশিরভাগ জায়গাতেই কিন্তু আমি সেকেন্ড অথবা থার্ড গিয়ারে চালিয়েছি। পাহাড়ের ওই সমতল জায়গাগুলি দিয়ে যখন চালাচ্ছিলাম তখন কখনো কখনো ফোর্থ গিয়ারে টেনেছি গাড়ি। তবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন 40-এর উপরে আমার গাড়ি খুব কমই উঠেছে। যেই তিস্তাকে আপনারা এতক্ষণ ধরে আমাদের পাশ দিয়ে বয়ে চলে যেতে দেখছেন, সেই তিস্তা কিন্তু শুরু হয়েছে জেমু গ্লেসিয়ার থেকে। এই জেমু গ্লেসিয়ার সিকিমে অবস্থিত। সিকিমের লাচেনে যারা গেছেন তারা হয়তো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের কথাটা শুনেছেন। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের মধ্যেই রয়েছে এই জেমু গ্লেসিয়ার। এখানে অনেক প্রজাতির রডোডেনড্রন পাওয়া যায়। অত্যন্ত হাই অল্টিটিউড একটি জায়গা। এখানে একটি সুন্দর ট্রেকিংয়েরও ট্রেল রয়েছে, তার নাম গ্রিন লেক ট্রেক। অনেকেই হয়তো এই ট্রেক সম্বন্ধে জানেন না। প্রথমত বলে রাখি, পাহাড়ে গাড়ি চালানোর সময় সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি আপনাকে মাথায় রাখতেই হবে, যেটা ছাড়া পাহাড়ে গাড়ি চালানো আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়বে, তা হলো নিজের লেন মেনটেন করে গাড়ি চালানো। অনেক সময় আমি পাহাড়ের অনেক ড্রাইভারকে কমপ্লেন করতে দেখেছি যে সমতলের লোকজন এসে ভুলভালভাবে গাড়ি চালায় বলে ওদের ওখানে নাকি অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টগুলো নাকি বেশিরভাগ সময় সমতলের লোকজনই করায়। আমি এই কথার সত্যতা কতটা তা জানি না, কিন্তু পাহাড়ের লোকজন আমি দেখেছি প্রচণ্ড পরিমাণে মেনটেন করে গাড়ি চালায়। এই লেন মেনটেন আমিও করেছি বলে আমার কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আরও একটা বিষয় হলো, পাহাড়ে অস্থির হলে চলবে না। ওভারটেক করতে আমাদের অনেক সময় মন চায় যখন আমরা সমতলে চালাই, কিন্তু পাহাড়ে চালানোর সময় কিন্তু ওভারটেক করা যাবে না। ওভারটেক করতে গেলে আগের গাড়িকে জায়গা দিতে হবে, তবেই আপনি ওভারটেক করতে পারবেন। পাহাড়ে অবশ্য গাড়ি সাধারণভাবে আমাদেরকে জায়গা দিয়ে দেয়। আমরা যেই জিনিসটা সমতলে করে থাকি না, সেগুলো কিন্তু পাহাড়ের দিকে ড্রাইভাররা সবসময় মেনটেন করে। কেউ যদি আস্তে গাড়ি চালায়, পিছনের গাড়ি একটু স্পিডে চালাচ্ছে, তাহলে সামনের গাড়ি আপনাকে অবশ্যই জায়গা দিয়ে দেবে। কেউই চায় না তার জন্য অন্য আরেকজনের শুধু শুধু লেট হোক। আবার অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম উল্টো দিকের মানুষকেও আপনাকে সম্মতি দিতে হবে, তবেই আপনি তাকে ওভারটেক করতে পারবেন।
সম্মতি ছাড়া অনেক সময় বাঁকে ওভারটেক করতে গেলে উল্টো দিক থেকে গাড়ি এমনভাবে চলে আসে যে সেই সময়তেই এই অ্যাক্সিডেন্টগুলো হয়। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমিও যখন গাড়ি চালিয়েছি ওভারটেক করার সময় সামনের গাড়ি আমাকে পাস দিয়েছে, তবেই গিয়ে সেই ওভারটেকটা আমি করেছি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বিরিকদারা। এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এখান দিয়ে গেলে পরে আপনারা শিটং, অহলদারা এবং লাটপাঞ্চার পৌঁছতে পারেন। বাঁ দিক দিয়ে যে রাস্তাটি উঠে গেল, সেই রাস্তা দিয়ে উঠলে পরে মংপু পৌঁছে যাওয়া যায়। এই মংপুর রাস্তা আপনাদেরকে পরের একটি ভিডিওতে দেখাবো। মংপুর রাস্তা দিয়ে সোজা চালিয়ে আপনি 3 মাইল হয়ে জোড়বাংলোর রাস্তায় উঠতে পারেন। এই মুহূর্তে আমরা রামবিতে এসে পৌঁছেছি। ডান দিকে দেখা যাচ্ছে তিস্তা লো ড্যাম হাইড্রো পাওয়ার প্রজেক্ট। বাঁ দিকের রাস্তা ধরে চলে যেতে পারেন দূরপিনদারা হয়ে তাকদার দিকে। এই রাস্তা দিয়ে আমি যদিও চালাইনি, তাই এই রাস্তার কন্ডিশনের কোনো অভিজ্ঞতা আমার কাছে নেই। পাহাড়ে ওঠা নামার সময় একটা টিপ দিয়ে রাখি আপনাদেরকে। যখন পাহাড়ে উঠবেন তখন চেষ্টা করবেন যেন রেসটা একটু বাড়ানো থাকে, তাতে আপনার গাড়ি অনেক সহজেই উঠবে। মানে সমতলে যদি আপনি কোনো একটা জায়গায় 3rd গিয়ারে চালান, তাহলে সেটাই পাহাড়ে চেষ্টা করবেন 2nd গিয়ারে চালাতে বা 1st গিয়ারে চালাতে। একটুখানি রেস রেখে চালাবেন, তাহলে আপনার উঠতে অনেকটাই সমস্যা কম হবে। যখন পাহাড় থেকে নামছেন তখন সবথেকে সুবিধা হয় যদি একটা ঠিকঠাক স্পিডে, অর্থাৎ একটু কম স্পিডেই আপনি আরও কম গিয়ারে রেখে শুধুমাত্র ব্রেকে পা দিয়ে আস্তে আস্তে নামতে থাকেন। আমি দেখেছি এই রকমভাবে চালালে পরে সবথেকে সহজ হয়। এই মুহূর্তে আমরা তিস্তা বাজার জংশনের কাছে এসে পৌঁছে গেছি। একটা রাস্তা চলে গেছে তিস্তা বাজার হয়ে পেশক, লামাহাটা, তাকদা, জোড়বাংলোর দিকে। আরেকটা রাস্তা চলে গেছে সিকিম, কালিম্পংয়ের দিকে। তিস্তা বাজার থেকে এই ডান দিকের রাস্তা ধরে উঠলে পরে আপনি বারামাংওয়া, ছোটা মাংওয়া, এছাড়া ঋষি রোড ধরে পেশক, লামাহাটা, তিনচুলে, তাকদা, জোড়বাংলো, দাওয়াইপানি এই জায়গাগুলি খুব অনায়াসেই যেতে পারবেন। এই মুহূর্তে আমরা তিস্তা ব্রিজ ক্রস করছি। নর্থ বেঙ্গলের কিন্তু মূলত 3টে রাস্তা। একটা মিরিক হয়ে চলে যাচ্ছে সুকিয়াপোখরি, একটা কার্শিয়াং হয়ে চলে যাচ্ছে ঘুম, আর আরেকটা সেবক হয়ে চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে। এই সুকিয়াপোখরি থেকে আবার একটা রাস্তা ঘুম হয়ে জোড়বাংলো হয়ে চলে যাচ্ছে সেই তিস্তা বাজারের উদ্দেশ্যে। এই বড় নেটওয়ার্কের মধ্যেই কিন্তু যত সমস্ত ছোট ছোট গ্রামের নাম আমরা শুনে থাকি নর্থ বেঙ্গলে, সেই প্রত্যেকটি গ্রাম অবস্থিত রয়েছে। এই রাস্তা ধরে গিয়েই কিছুটা দূর যাওয়ার পরে একটা ছোট্ট গলি ধরে হয়তো আপনাকে ঢুকে যেতে হবে কোনো একটা গ্রামে যাওয়ার জন্য। ডান দিকে বেরিয়ে গেল কালিম্পংয়ের রাস্তা। এই মুহূর্তে আপনাদের বাঁ হাতে তিস্তার নিচ দিয়ে এসে মিশেছে রঙ্গিত নদী। এখানেই রয়েছে ত্রিবেণীর ক্যাম্প সাইটগুলো। আমরা খানিকক্ষণের মধ্যেই রঙ্গিত নদীর পাশ দিয়ে যাওয়া শুরু করব। এই এলাকায় আপনি চাইলে রিভার রাফটিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস ট্রাই করে দেখতে পারেন। এই মুহূর্তে আমরা রয়েছি মেল্লিতে। সোজা রাস্তাটি ধরে রংপো, সিংটাম হয়ে চলে যাওয়া যায় গ্যাংটক। আমরা ডান দিকে ঘুরে
মেল্লির তিস্তা ব্রিজ ধরব। আমরা ক্রস করছি মেল্লি তিস্তা ব্রিজ। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বাংলা সিকিম বর্ডারে। আজকের মতো এখানেই আমার লং ড্রাইভের এপিসোড বন্ধ করলাম। পরের এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার। তখন আপনাদেরকে এই সিকিমেরই বর্ডার থেকে নিয়ে চলে যাব জোরথাং হয়ে ওখরে অবধি।